সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপনিং পয়েন্টে একটি বিষয় এবং নতুন অতিথির সাথে। আমাদের আজকের বিষয় আরপিও সংশোধন, এবং আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কাজী জেবেল, বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর এবং RFED এর প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় যেমনটি বলছিলাম আরপিও সংশোধন। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তা সামনে রেখে আরপিও সংশোধন এবং বর্তমান পরিস্থিতি এবং সামনের নির্বাচনে আর সার্বিক বিষয় আমরা আলোচনা করব। আমাদের আগত অতিথির কাছে চলে যাচ্ছি, আমাদের অতিথি কাজী জেবেলের কাছে। ভাই, আপনার কাছ থেকে যেটি প্রথমেই জানতে চাচ্ছি, আরপিও সংশোধন এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে আমরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের অনেক জারি করা আদেশ দেখতে পাচ্ছি, এবং সার্বিক যে প্রস্তুতি, সে প্রস্তুতিকে কিভাবে দেখছেন আপনি জানাবেন। আসলে একটি জাতীয় নির্বাচন করতে হলে অনেক ধরনের প্রস্তুতি দরকার হয়। আরপিও সংশোধনটা হলো আইনি প্রস্তুতির একটি অংশ। এর বাইরে ভোট কেন্দ্র নির্ধারণ, ভোট গ্রহণ কর্মকর্তা নির্ধারণ সহ নির্বাচন কমিশনের কিছু কাজ থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কাজ থাকে, আইন শৃঙ্খলা আপনার নিয়ন্ত্রণ রাখার জন্য। ভোট গ্রহণের মূল দায়িত্বে থাকে প্রশাসন কর্মকর্তারা, অর্থাৎ পরিচালনার দায়িত্বে থাকে, তাদের একটা রোল থাকে। ওভারঅল সরকারের একটি ভূমিকা থাকে। নির্বাচন কমিশন এবং সরকার দুটি অংশের আলাদা আলাদা ভূমিকা থাকে। এর বাইরে যে ভূমিকাগুলো থাকে সেগুলো হচ্ছে রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটার। মূলত আসলে যত আয়োজন, সেই আয়োজনটা আসলে প্রার্থী এবং ভোটারের জন্য। একদম হ্যাঁ, এই দুটো জায়গা থেকে আসলে প্রস্তুতিটা সবার জায়গা থেকে। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন তার প্রস্তুতি অলমোস্ট শেষ করে এনেছে। সরকারও বারবার বলছে তার প্রস্তুতি চলছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দল বিএনপি এবং জামাত সহ বেশ আরও কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। সেটি একটি চলমান প্রক্রিয়া, যেহেতু প্রার্থী চূড়ান্ত হবে তফসিলের পরে। তারপর তারা একটা প্রাথমিকভাবে একটা লিস্ট প্রকাশ করেছে, অর্থাৎ তাদের প্রার্থী মাঠে এখন কাজ করছেন। ভোটাররাও আসলে অনেক দিন থেকে একটি অংশগ্রহণমূলক এবং একটি প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত যে ভোট বলতে যেটি বোঝায়, অর্থাৎ আমি পছন্দের প্রার্থীকে ভোট দিব, আবার নির্বিঘ্নে বাসায় ফিরে আসব, সেই ভোট যেটা বোঝায়, সেটি অনেক বছর ধরে ভোটাররা সেই জায়গা থেকে বঞ্চিত আছেন। অর্থাৎ বিগত নির্বাচনটা মানে কী বলে, একটা চাপা আতঙ্ক বা এক পেশে কিছু ভাবছিল, সেই জায়গা থেকে এখন ভোটাররা আসলে কিন্তু অপেক্ষা করছেন যে ভোট দেওয়ার জন্য, যে একটা উৎসবমুখর ভোট, অর্থাৎ তার পছন্দের যে প্রার্থী সেটিকে তারা বাছাই করার জন্য একটু অপেক্ষা করছেন। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, অন্তত 3 থেকে 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে 8-এর পরে। এরা আসলে ওই অর্থে একটা স্বাচ্ছন্দ্যমূলক যে ভোট, সেটি তারা ওইভাবে অংশগ্রহণ করতে পারেননি। সেখানে তাদের কিন্তু একটা উৎসাহ আছে যে আমার প্রথম ভোটটা আমি দিতে চাই। প্রথম ভোট দেওয়ার একটা আবেগ, একটা অন্যরকম অনুভূতি আছে, আনন্দ আছে। সুতরাং সব মিলিয়ে আসলে সবাই মনে হচ্ছে অপেক্ষায় আছে একটি ভোটের জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমি যদি জানতে চাই যে আরপিও সংশোধনের ব্যাপারটি উঠে এসেছে, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই আরপিও জিনিসটা কি, আমাদের দর্শকদের জন্য একটু আপনি খোলামেলাভাবে বলবেন, এবং এই সংশোধন বর্তমানে আপনি কিভাবে দেখছেন। আসলে আরপিওটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ, আমরা সংক্ষেপে বলে আরপিও। আরপিওটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের মাদার ল। জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো আইন বিধি নীতিমালা আছে, তার মাদার ল হচ্ছে আরপিও। এবং প্রতিটি নির্বাচনের আগে কম বেশি আরপিও একটু সংশোধন করা হয়, তখনকার বাস্তবতার আলোকে সামগ্রিক একটা সামঞ্জস্যতা রাখার জন্য, পরিস্থিতির চেঞ্জের কারণে তার কিছুটা চেঞ্জ করা হয়। তবে এবার নির্বাচন কমিশন আরপিওতে একটি ম্যাসিভ চেঞ্জ করেছে। অন্তত আরপিওর প্রায় 40টির মতো ধারায় তারা চেঞ্জ এনেছে। সুতরাং এটা একটা বড় ধরনের চেঞ্জ, এবং কিছু চেঞ্জের ব্যাপ্তি, প্রভাব এবং ইমপ্লিমেন্টেশন, এটা আসলে অনেক মানে তৃণমূল পর্যায়ে আছে। এটার যে ইফেক্টটা, এটা পলিটিক্যাল পার্টি, প্রার্থী, ভোটার এবং সরকারি কর্মকর্তা, বেসরকারি ব্যক্তি, সবার উপরে এটা প্রভাবটা পড়ছে, অলরেডি পড়া শুরু হয়েছে। সুতরাং সেই অর্থে এই আরপিও সংশোধনটা আসলে একটু এবার বড় আকারই হয়েছে, এবং এটার ব্যাপ্তিটা অনেক বড়। সেই ক্ষেত্রে আমরা যে দেখছি আসলে যে এই যে বিধানগুলো, যে নির্বাচনের আগে নতুন আরপিও বিধানগুলো, আসলে কি আমরা বলতে পারি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে রাজনীতি, এটি কি বাড়াবে কিনা বা নিয়ন্ত্রণ বাড়াবে কিনা?
আসলে আমি যদি একটু বলি সেটা হচ্ছে যে আরপিওতে অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে, তো সেখানে মোটা দাগে যেই সংশোধনীগুলো এসেছে তার ভিতরে অন্যতম হচ্ছে ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করবে। দ্যাট মিনস পুলিশ, র্যাব, বিজিবি যেভাবে কাজ করছে তারাও সেভাবে কাজ করবে। আরপিওর কিছু ধারা লঙ্ঘনের ঘটনায় পুলিশ করতে পারে, আপনার ডিরেক্ট বিনা ওয়ারেন্টে আপনার গ্রেপ্তার করতে পারে। সেই সুযোগটা এখন তারাও পাবেন আপনার সামরিক সশস্ত্র বাহিনীর। এখন প্রশ্নটা হচ্ছে যে আগের আর এখনকার পার্থক্যটা কোথায়? আগের নির্বাচনগুলোতে বিশেষ করে আপনার 14, 18, 24 এবং 18-তে যেটা আমরা দেখেছি, তারা ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মাঠে নামতেন, এবং তারা আসলে মাঠে নামতেন একটা রিজার্ভ ফোর্স হিসেবে। তাদেরকে এক জায়গায় বসে থাকা হতো। যদি ডিসি সাহেব, যিনি রিটার্নিং কর্মকর্তা, উনি যদি মনে করেন যে তাদেরকে দরকার, তাহলে ওনার মুভ করেন, নাইলে নাই। আর আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যখন এরা মুভ করবে মোবাইল টিম বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তখন তারা কিন্তু নিজেরাই আপনার করতে পারবেন, র্যাকি করতে পারবেন, নিজেরাই আপনার কোনো ঘটনার সাথে সাথে ছুটে যেতে পারবেন। এখানে একটা বড় প্রভাব এসেছে। এরপর যে ইয়েটা আসছে আপনার যেটা বলা হচ্ছে না ভোটের বিষয়টা, না ভোটের বিষয় এসেছে, পোস্টাল ব্যালটের বিষয়টা এবার ব্যাপ্তি আরও অনেক বেড়েছে, বিশেষ করে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার জোটের প্রতীকের ভোট করার একটা বিষয় যুক্ত হয়েছে। এরপর আপনার হয়েছে আপনার কি বলে, রাজনৈতিক দলের যে আপনার নিবন্ধন, আপনার স্থগিতের যে বিধান, এটা একটা নতুন যুক্ত হয়েছে। ব্যয়ের বিষয় যুক্ত হয়েছে। এরপর আপনার এর অপব্যবহারের বিষয় যুক্ত হয়েছে। তারপর আপনার প্রার্থীদের উপর কিছু বিধিনিষেধের আপনার বিষয় যুক্ত হয়েছে। প্রবাসে অর্থাৎ বিদেশে যদি প্রার্থীদের বা তার সন্তানদের টাকা পয়সা থাকে, সেটা হিসাব এখন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ঋণ খেলাপির বিষয়টি হ্যাঁ, ঋণ খেলাপির বিষয়টা আগেও ছিল, এটা এখন সেটাও আছে। হ্যাঁ, প্লাস আগে যেটা ছিল বিদেশি সম্পদের বিষয়টা আসলেভাবে দেখা হতো না, এবার এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। ইভেন এবারে একটা বড় বিষয় হচ্ছে যে কেউ যদি এমপি হয়ে যান এবং এমপি হওয়ার পর প্রমাণিত হলো উনি মিথ্যা তথ্য দিয়ে এমপি হয়েছেন, অথবা উনি আপনার বিদেশে তথ্য ছিল সেটা গোপন করেছেন, তাহলে এমপি হওয়ার পর তার এমপি পদ বাতিল করা যাবে, সেই বিধান যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের এটা যেটা হাবিবুল আওয়াল কমিশন যেটা আমরা বলি, ইমিডিয়েট পাস 24 নির্বাচন যারা করেছেন, তারা আসলে একটা বিধান যুক্ত করেছিলেন। সেটি হচ্ছে যে একটি আসন পুরোপুরি ভোট বন্ধ করা যাবে না, যে কেন্দ্র অপরাধ হয় শুধু সেই কেন্দ্রে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনার একটি আসনে যদি 200-300 কেন্দ্র থাকে, সেখানে যদি 50টি কেন্দ্র আক্রান্ত হয়ে যায়, তাহলে পুরো রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এইবার ইলেকশন কমিশন তার একটা আগের ক্ষমতা ফিরিয়ে এনেছে, অর্থাৎ ইলেকশন কমিশন চাইলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে। ইভেন আপনার এভাবে করে যদি অনেকগুলো আসন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ইলেকশনটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ফিরে এসেছে। প্রিজাইডিং কর্মকর্তার ভোট গ্রহণ চলা অবস্থায় যদি আপনার হলো, আপনার ব্যালট ছিনতাই করে হলো, অথবা ধরেন কি জাল ভোট দিল, অনেক বেশি লোক ঢুকে পড়লো, সেই ক্ষেত্রে আগে প্রিজাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারতেন, তাকে পুলিশের সহায়তা চাইতেন। পুলিশ যদি বলতো ভাই ঠিক আছে আমি পারছি না, তুমি ভোট বন্ধ করো, তাহলে অর্থাৎ পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে ভোট বন্ধ করার একটা বিধান ছিল। হ্যাঁ, সেখানে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, যে আপনি যদি মনে করেন যে ভোট ভালো হচ্ছে না, আপনি যদি মনে করেন যে এই ভোটের নিরপেক্ষ রেজাল্ট আসবেন, আপনি এটা বন্ধ করে দেন। আপনি যদি বন্ধ না করেন, আপনি যদি ওই বছর চলে, তাহলে আপনি আবার হবেন, সাজার আওতায় আসবেন, সেটাও আবার করা হয়েছে। সুতরাং তাকে একদিকে অবাধ ক্ষমতাও দেওয়া হয়েছে, জবাবদিহিতার জায়গা আনা হয়েছে। আরেকটি বিষয় এবার নতুন যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ফেরারি আসামিরা আপনার হতে পারবেন না, পলাতক আসামিরা আপনার প্রার্থী হতে পারবেন না। ইভেন যারা পলাতক আছে তারা যাতে প্রার্থী না হতে পারেন, সেখানে আর্টিকেল 12-এ একটা সাবক্লজ যুক্ত করা হয়েছে। সেখানে যে আগে হচ্ছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যেত, ইলেকশন কমিশন বলছে না, তুমি এসে সরাসরি দাখিল করবা। এই বিষয়গুলো আমরা আপনার সাথে আরো আলোচনা করবো একটি বিরতির পর। ফিরে আসছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। আপনার সাথে আলোচনা করছিলাম, আপনি ফেরারি আসামি এবং না ভোটের ব্যাপারটি জানাচ্ছিলেন। আসলে এই যে পুনরায় চালু করা এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তন আসলে
বাস্তবে কেমন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? না ভোটের বিষয়ে একটু বলি। না ভোটটা আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো, সিটি কর্পোরেশন নির্বাচনে এই না ভোটের বিধানটা আছে। এটা এবার প্রথমবারের মতো আরপিওতে যুক্ত হলো যে কেউ যদি আদালত কর্তৃক পলাতক ঘোষিত হন তাহলে তিনি ভোট করতে পারবেন না। আসলে এটাকে যদি আমি মানে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমি মনে করি যে এই বিধানটা আসলে একটি দল বা একটি গোষ্ঠীকে লক্ষ্য করে করা হয়েছে। সেটি হচ্ছে যে আজকে আওয়ামী লীগ পলাতক রয়েছে তাদেরকে করার জন্য, তাদেরকে নির্বাচনে যাতে না আসতে পারে সেজন্য একটা আইনি কাঠামোর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোনো দল গোষ্ঠীকে যদি আপনার টার্গেট করে আইন করা হয় সেটা আসলে সেই আইনটা সার্বজনীন হয় না, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগকে যাতে না আসতে পারে সেজন্য আরেকটি কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের যে সুযোগটি সেটিকে বন্ধ করা হয়েছে খুব কৌশলে। বলা হয়েছে যে আর্টিকেল 12-এ বলা হয়েছে যে প্রার্থী তার প্রতিনিধি অথবা তার যে সমর্থক তার আগে সশরীরে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিবেন। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন একটি আসনে একজন শক্তিশালী ক্যান্ডিডেট উনি যদি অন্যদেরকে, অন্য শক্তিশালী যারা জয়ী হবার মতো তাদেরকে যদি পথে আটকিয়ে দেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি সেখানে সঠিক রোলটা পেলে না করতে পারে তাহলে ওই আসনে ভোটটা কি আপনার প্রতিদ্বন্দ্বিপন্ন হবে? প্রথমত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে আপনি যাদেরকে লক্ষ্য করে করেছেন, কালকে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর এই সিচুয়েশন কি রিভার্স হবে না তার কোনো গ্যারান্টি আছে? তখন মানে আপনি আবার আইন চেঞ্জ করবেন এবং সেই আইনটাকে একটা দলকে লক্ষ্য করে। আমার মনে হচ্ছে যে আইন সার্বজনীন হওয়া উচিত। আচ্ছা। আর না ভোটের যে বিষয়টি বললেন, না ভোটটি আসলে এবারে না ভোটটা হল হাইব্রিড না ভোট। আমি বলছি হাইব্রিড না ভোট। হাইব্রিড না ভোট এই অর্থে বলছি, না ভোটের প্রচলনটা মূলত 2008 সালের নির্বাচনে, সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছিল। তখন এটা কনসেপ্টটা ছিল এরকম যে একটি আসনে 5 জন প্রার্থী বা 7 জন প্রার্থী, কিন্তু তাদের কাউকে আমার পছন্দ হচ্ছে না, তখন আমি উপরে কাউকে নয় না ভোট দিচ্ছি। অর্থাৎ এটার করার উদ্দেশ্য ছিল যে দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের চাপে ফেলা, যে ভাই তুমি এমন প্রার্থীকে দাও যে প্রার্থী জনগণের কাছে, ভোটারের কাছে গ্রহণযোগ্য হবে। তোমার প্রার্থী যদি না ভোট কাছে হেরে যায় তাহলে তুমি ধরে নিতে হবে যে তোমার কোনো প্রার্থী ভালো হয়নি। এটা একটা আসলে মনস্তান্ত্রিক চাপ তৈরি করার জন্য। এখন যেটা না ভোট করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট ঠেকানোর জন্য। আপনি একদিকে অনলাইন বন্ধ করলেন, আরেকদিকে হচ্ছে আপনি করলেন যে আনকন্টেস্ট আপনি ফেরানোর জন্য না ভোট করলেন। সেটি আবার কীভাবে করলেন, যে প্রথমবার যদি একজন প্রার্থী হয় তাহলে না ভোট থাকবে, না ভোট যদি জয়ী হয় তাহলে আবার হবে, ভোট হবে, এবং সেখানে যদি ওই একই ব্যক্তি থাকেন তাহলে তাকে ডিক্লেয়ার করে দিবেন। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আপনার যে এই যে আপনার ধরেন আমি এক জায়গায় প্রার্থী হচ্ছি, এখন আমি শক্তিশালী প্রার্থীকে সরাই দিয়ে আমি এখন কি করব, একটু দুর্বল প্রার্থীকে বেছে নিব। ইভেন আমি একজন ডামি প্রার্থী করব। এখন 18 নির্বাচনে আমি ডামি যদি বলতে পারেন, বা 24 নির্বাচন, 24 18 তো শব্দ আসছিল, 24 নির্বাচন ছিল আমি ডামি, তাহলে আরেকটা আমি ডামি দিকে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যায়। হ্যাঁ, এটা আবার কিছু ভালো দিক আছে। ভালো দিক এই অর্থে আছে যে আপনার স্থানীয় সরকার নির্বাচন বা সংসদ নির্বাচনে কাউকে আমি মনোমত জমা দিতে দিব না, আমি আনকন্টেস্ট হয়ে যাবে, সেই প্রবণতাটা বন্ধ হবে। সেটা কিছুটা এটা একটা ভালো দিক আছে। তা আমি মনে করি যে না ভোটটাকে হাইব্রিড না ভোট না এনে অরিজিনাল না ভোটটাকে আনা দরকার ছিল। অর্থাৎ কাউকে পছন্দ না, ব্যালটে একটি থাকবে নিচে যে কাউকে আমার পছন্দ না, আমি না ভোট দিলাম, তাহলে মানুষের পালস আপনি বুঝতে পারতেন যে আসনে মানুষ তার প্রার্থীগুলোকে কত % ভোট দিচ্ছে, না ভোট কত ভোট। 8 নির্বাচনে না ভোট খুব বেশি পড়ে নেই। হ্যাঁ, তখন একটা কম্পিটিশনের একটা ইলেকশন ছিল, সবাই একটু ভালো প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে, একজন আরেকজনকে দেখে প্রার্থী। সুতরাং এই জায়গায় মনে হচ্ছে যে এই একটা জায়গায় আপনার ইম্প্যাক্টটা পড়বে, বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। আপনার কথার মাধ্যমেই আরেকটি বিষয় ফুটে আসছিল, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ব্যয় নিয়ন্ত্রণ বা অনুদান প্রকাশের বাধ্যবাধকতা। আসলে এটি কি অর্থনৈতিক সচ্ছলতা আনবে নাকি কাগজে কলমে একটি জাস্ট ওই গদবাধা নিয়মে আটকে থাকবে? প্রথমত হচ্ছে ধরেন আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হলে আগে আইনে একটা আটকাতে হবে, সেই জায়গা তৈরি করতে হবে। ইলেকশন কমিশন এই জায়গাটা এবার তৈরি করেছে যে আপনি যে ব্যয় করবেন, ইভেন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ব্যয় করেন সেটাও আপনি হিসাব দিতে হবে। হ্যাঁ, সুতরাং আমাদের দেশে তো এখন নির্বাচন তো আসলে বাস্তবিক নির্বাচনের চেয়ে আপনার ওই ভার্চুয়াল নির্বাচন অনেক বেশি হচ্ছে, ডিজিটাল প্রচারণা অনেক বেশি হচ্ছে। ইভেন প্রচারণা যেমন হচ্ছে তো অপপ্রচারও বেশি হচ্ছে, ফেক নিউজও বেশি হচ্ছে। গণমাধ্যম সঠিক মানে দায়িত্বশীল গণমাধ্যমগুলো যে পরিমাণ সংবাদ প্রকাশ করছে সেটা যতটুকু না মানুষের কাছে যাচ্ছে, তার চেয়ে ফেক সংবাদগুলো বেশি আছে, কারণ ওটার পিছনে ইনভেস্ট করা হচ্ছে, প্রচুর ইনভেস্ট করা, বুস্ট করা হচ্ছে, পাবলিক কাছে যত যায় আপনার কমিউনিটি বেসড আপনার ক্যাম্পেইন করা হচ্ছে, এটা ভিতরে ক্যাম্পেইন হচ্ছে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও হবে।
এবং প্রার্থীরা করবে এবং নির্বাচন যাতে না হয় বা নির্বাচন যাতে ক্ষতিগ্রস্ত হয় সেটাও হবে। সব আশঙ্কাই কিন্তু সামনে দেখা যাচ্ছে, সিমটম দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীগুলো বলছে। সুতরাং ব্যয় আপনার নিয়ন্ত্রণে যেটা বলছেন সেটি হচ্ছে যে আসলে এটার জন্য আসলে আইনের চেয়ে আপনার বাস্তবিক প্রয়োগটা অনেক বেশি দরকার। কারণ হচ্ছে কি আগের আমাদের দেশে কি হয়, আগের একটা বস্তিতে ভোট বেচা কেনা হয়, গ্রামের চর অঞ্চলে ভোট বেচা কেনা, ইভেন শুধু তাই না, টাকা দিয়ে আপনার ইয়ে নিয়ে আসে, এনআইডি কার্ড নিয়ে আসে, হ্যাঁ এই এনআইডি কার্ড নিয়ে ভোট পাওয়া গেছে অথবা ওই অমকে দিতে হবে। এই যে আপনার এই জায়গাটা আসলে চেঞ্জ করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী যখন আপনার না হবে, দৃশ্যমান না হবে, আপনার মোবাইল কোর্ট যখন দৃশ্যমান না হবে, আপনার যখন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি দৃশ্যমান না হবে, তখন এই কাজগুলো হবে। আসলে ওই জায়গায় আসলে নিয়ন্ত্রণটা বেশি আরোপ করা দরকার। না হলে আপনার গরিব ক্যান্ডিডেট যারা ধরেন সমাজে গণ্যমান্য ব্যক্তি, হয়তো তার অনেক টাকা নেই, তার হয়তো মার্শাল পাওয়ার নেই, কিন্তু সে মানুষ তাকে চায়, কিন্তু সে আসলে নির্বাচনে যেতে পারছে না ভয়ে। কারণ হচ্ছে এই যে টাকা, হিউজ টাকার প্রভাব, ব্ল্যাক মানির যে প্রভাব, সেই প্রভাব তো তার নাই। সুতরাং উনি আসলে তখন এমন অবস্থা দাঁড়ায় যে উনি যে এজেন্টকে নিয়োগ দিচ্ছেন ওই এজেন্টকে অন্য প্রার্থী টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। সুতরাং এই প্রভাবটা আছে, এইটা আসলে বাস্তবিকভাবে আইনে যে আছে ভালো, এটা একটা দিক, কিন্তু প্রয়োগিক দিকে আসলে নতুন করে চিন্তা করতে হবে, যেটা কোন ওয়েতে কোন ফর্মুলা প্রয়োগ করলে 300 আসনে সমানভাবে রিফর্ম করা যায়। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথার মাধ্যমে উঠে আসছিল, সেটা হচ্ছে যে একাধিক রাজনৈতিক দল জোট করলে আসলে দলীয় প্রতীকেই আসলে তাকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আসলে এই বিধানটা এবার যুক্ত হলো কেন করলো আমি আসলে এটা বুঝলাম না। আমি একটু ইলেকশন কমিশন অফিসারদেরকে একটু ব্যাখ্যা চাইছিলাম, যে তাদের একটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে নিজ দলের প্রতীকে করলে মানুষ ওই দলের প্রতীকের ইয়েটা বাড়ে। কিন্তু আসলে রাজনীতি হলো এমন একটা জিনিস যেটা আসলে গ্রামার দিয়ে হয় না। এটা আসলে আপনার কোনো ইকুয়েশনও খুব বেশি চলে এমন না, এগুলো আসলে অনেকগুলো মানে আপনার এলিমেন্ট যুক্ত থাকে। এখন রাজনীতির একটা কৌশল হচ্ছে জোটটা কি, আপনার সাথে আমার কোনো একটি পথে মিলছে, আমরা একসাথে আন্দোলন করছি অথবা একসাথে ভোট করছি ভোট পাওয়ার জন্য। তো এখন সাধারণত আমাদের দেশে যে প্রতীক বড় দলগুলো, যেমন আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জামাত বলে, বড় দলগুলোর যে প্রতীক বা জাতীয় পার্টির লাঙ্গল, এই যে বড় দলগুলোর প্রতীকগুলো আসলে মানুষ চিনে, ফলে ছোট দলগুলো বড় দলের প্রতীকে ভোট করতে চায়। এখন এইটার ফলে যেটা হচ্ছে, ছোট দলগুলো আসলে বিপদ, যারা এতদিন কোনো বড় দলের সাথে জোটে ছিল বা আছে, তারা আসলে বিপদে পড়বে। আরেকটা বড় বিপদ হচ্ছে কি, ধরেন কোনো একটা আসনে বিএনপি ধরেন জোটকে ছেড়ে দিল, এখন উনি ওনার দলের প্রতীক নিয়ে করবেন, কিন্তু ওই প্রতীকটা আসলে ওই এলাকার মানুষ চিনেন না, কিন্তু মানুষ ওই বিএনপি ধানের শীষটা চিনেন। যেহেতু বিএনপি প্রার্থী দিচ্ছে না, সেখানে বিএনপি ধানের শীষ নাই, কিন্তু বিএনপিতে একজন নেতা হয়তো আপনার স্বতন্ত্র ইলেকশন করছে, যদি স্বতন্ত্র ইলেকশন করে তখন তাকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা চিনে, কারণ সে তো তার সাথে দীর্ঘদিন আন্দোলন করছে, সংগ্রাম করছে, একই দল করছে। কিন্তু যাকে জোটের যাকে দেওয়া হয়েছে তাকে তো আসলে ওইভাবে করে খুব কম চেনে, হ্যাঁ, এর ফলে তার প্রতীকও আপনার কম চেনা, ব্যক্তিও কম চেনা, অথবা ব্যক্তি বেশি চেনা, প্রতীক কম চেনা। এর ফলে হয় কি, তার জয়টা না এখানে একটু হয়ে যায়, কঠিন হয়ে যায়। এখন নির্বাচন কমিশন তো সে ফ্যাসিলিটেট করবে। এখন নির্বাচন কমিশন কেন এটাকে একটু রেস্ট্রিক্টেড করলে আমি ঠিক বুঝে উঠলাম না। হ্যাঁ, এটা মনে হয় রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া দরকার ছিল, সেটা আমার সবচেয়ে ভালো হতো। আসলে যে এতগুলো পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ তো আসলে প্রার্থী এবং ভোটারদের জন্যই। আসলে সংক্ষেপে জানতে চাচ্ছি, এই পরিবর্তন আসলে বাস্তবে সাধারণ ভোটারদের কিভাবে প্রভাব ফেলতে পারে বা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে? আসলে প্রভাবটা অনেক বড় পড়বে। যেমন একটা প্রভাব হচ্ছে পোস্টাল ব্যালট। আমাদের প্রবাসীরা কখনই আসলে ভোট দিতে পারেননি, এবার তারা কিন্তু খুব উন্মুখ হয়ে, মানে কি বলে, তাদের মধ্যে একটা উৎসবে আমেজ করছে। এবং আমাকে অনেকে ফোন করেন যে কবে হবে, হ্যাঁ ভোটার শেষ হয়ে গেল কেন, ইত্যাদি নানান তারা প্রশ্ন করেন। তার মানে তাদের একটা ভোটের প্রতি আগ্রহ আছে। বাংলাদেশের বাইরে প্রায় 1.5 কোটি প্রবাসী আমাদের ভাই বোনেরা আছেন, হ্যাঁ, তারা আসলে একটা পার্টিসিপেট করার সুযোগ পাবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আগে যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারতেন, যারা কারা হয়ে যেতেছেন তারাও পারতেন। এবার সকল সরকারি কর্মকর্তার জন্য এটাকে করা হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। সুতরাং তারাও এটা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ ভোটের এবং তাদের মানে ভোটের যেই আপনার কি বলে ভোট পড়ার হারটা বাড়বে আশা করা যায়। আবার কিছু চ্যালেঞ্জও আছে। পোস্টাল ব্যালটে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সিকিউরিটি বা গোপনীয়তা রক্ষা করা। এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রবাসীদের ভোট নেওয়াটা আসলে খুবই কঠিন জায়গা। এবং আমি মনে করি যে এইবার ইলেকশন কমিশন টোটাল ইলেকশন আয়োজনে করতে সব মিলে যা কষ্ট হবে, তার শুধু সমপরিমাণ কষ্ট হবে পোস্টাল ব্যালটের জন্য, যারা প্রবাসীদের জন্য। এই সার্বিক পরিবর্তনের পর আমাদের আগামী নির্বাচন আশা করি গ্রহণযোগ্য এবং আস্থাভাজন হবে এবং মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সুন্দর বাংলাদেশ গড়ার একটি প্রক্রিয়া হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে জানাবার জন্য।
দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।